এক দেশে বাস করত এক পরী ও তার 3টি মেয়ে। তিনজনই যেন আকাশের তারা, অপূর্ব সুন্দরী। বড় মেয়ের চুল ছিল গোলাপি, মেজ মেয়ের চুল ছিল লাল, আর ছোট মেয়ের চুল ছিল হালকা বেগুনি। পরীর স্বামী মারা যাওয়ার পর তাদের সংসার খুব কষ্টে চলতে লাগলো, তবুও তারা হাল ছাড়ল না। 3 মেয়ে মিলে বাবার রেখে যাওয়া জমিতে চাষ করত। তাদের 2টি গরু ছিল, যাদের দুধ বিক্রি করে তাদের সংসার কোনো মতে চলে যেত। প্রতিদিন সকালে মেয়েরা মাঠে যেত, ঘাস কেটে আনতো, গরুকে খাওয়াতো, আর মা রান্না করত। জীবন ছিল অনেক কষ্টের, কিন্তু তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। একদিন সকালে বড় মেয়ে গাছের তলায় ঘাসের ঝাঁপি খুলে দেখে বেশিরভাগ ঘাসই নেই, যেন কেউ রাতে চুরি করে নিয়ে গেছে। অবাক হয়ে সে দৌড়ে মায়ের কাছে গেল, বলল, মা, আমাদের ঘাস কে যেন নিয়ে যাচ্ছে। মা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই চিন্তা করিস না মা, কাল আবার কেটে আনিস। কিন্তু বড় মেয়ে জেদ ধরে বলল, না মা, আমি আজ রাতে পাহারা দেব, দেখি তো কে চুরি করছে। রাতে চাঁদের আলোয় বড় মেয়ে মাঠে গিয়ে বসে থাকল। রাতে তখন চারিদিকে হালকা হাওয়া বইছে, শান্ত আবহাওয়া। হঠাৎ সে শুনতে পেল ভারী পায়ের আওয়াজ। অন্ধকার থেকে এক বিশাল নেকড়ে মানব বেরিয়ে এলো, কাঁধে বড় ঝুড়ি। সে নিঃশব্দে ঘাস কেটে ঝুড়িতে ভরতে লাগলো। বড় মেয়ে ভয়ে ভয়ে বলল, এ কি, তুমি কে? ওটা আমাদের ঘাস, তুমি নিও না। নেকড়ে মানব গর্জে উঠল। সে বলল, আমার খাবার আমি নেব। কিন্তু বড় মেয়ে কিছুতেই মানল না। সে বাধা দিতে আসলেই নেকড়ে বড় মেয়েকে ঝুড়িতে ভরে নিল এবং অন্ধকার পাহাড়ের দিকে চলতে লাগলো। নেকড়ে মানব বড় মেয়েকে ঝুড়ির ভর্তি করে নিয়ে পাহাড়ের শেষ প্রান্তে গভীর জঙ্গলের মাঝে তার বিশাল রাজকীয় প্রাসাদে নিয়ে গেল। জঙ্গলের মাঝখানে ছিল তার রাজকীয় প্রাসাদ। উঁচু দেয়াল, পাথরের খোদাই করা কারুকার্য, আর চারিদিকে নিস্তব্ধতা। নেকড়ে মানব এক বিশাল ঘরের সামনে গিয়ে তার ঝুড়িটি খুলতেই পরী বেরিয়ে এলো। দানব গর্জে উঠে হুকুম দিয়ে বলল, তুই এই ঘরেই থাকবি। ভোর হওয়ার আগেই আমাকে এক ঝুড়ি রেশমের কাপড় বানিয়ে দিবি, না পারলে চিরদিনের জন্য এখানেই বন্দি হয়ে থাকবি। তারপর সে তাকে সেই বিশাল রেশম ঘরে ঢুকিয়ে দিল। ঘরটা আলো অন্ধকারে ভরা। চোখে পড়ল শত শত খালি কাঠের চরকা, সারি সারি ঝুড়ি ভর্তি রেশম পোকা। পরীর তো মাথায় হাত। হে আল্লাহ, এক রাতে এত রেশম পোকা থেকে সুতা বুনবো কিভাবে, আর কাপড়ই বা বানাবো কখন? ভয়ে তার বুক ধুকপুক করতে লাগলো। রাতের অন্ধকার আরো ঘন হতে লাগলো, আর দানবের হুঁশিয়ারি মাথায় ঘুরতে লাগলো। এদিকে তার বড্ড খিদে পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এভাবে খালি পেটে তো কিছুই করা যাবে না। খিদে আর ভয়ের চাপে সে ঘরে বসে থাকতে পারল না। নিঃশব্দে দরজা খুলে প্রাসাদের ভেতর বেরিয়ে এলো। পুরো প্রাসাদ যেন ছমছম করছে, ঠান্ডা এবং বাতাসে অদ্ভুত এক গন্ধ। সে ভয়ে ভয়ে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোলো। রান্নাঘরে ঢুকতেই তার মনটা আরো খারাপ হয়ে গেল। কোথাও কোনো খাবার নেই। সে চারিদিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এত বড় প্রাসাদ, কিন্তু খাবার কিছুই নেই। রান্নাঘরে কিছু না পেয়ে বড় পরী ক্লান্ত হয়ে হাঁটু জড়িয়ে মেঝেতে বসে পড়ল। ক্ষুধা আর ভয়ে তার মুখটা শুকিয়ে গেল। একটু পরেই বিশাল ঝড় শুরু হলো। ঝড়ের তোপে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো, আর সেই ঝড়েই 3টি পাখির ছোট্ট বাসা ভেঙে গেল। তাদের বাসায় ছিল মোট 12টি ছোট্ট নরম পালকের বাচ্চা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা কাঁদছিল। 3 মা পাখি কিছুই বুঝতে পারছিল না কোথায় যাবে তারা, আর কার কাছে সাহায্য চাইবে। অবশেষে পথহারা 3টি পাখি
তাদের বাচ্চাদের ডানা দিয়ে ঢেকে কোনো মতে ধরে নিয়ে এলো সেই রাজকীয় প্রাসাদের রান্নাঘরের সামনে। সেখানে তখন চুপচাপ বসেছিল বড় পরী, যাকে একটু আগে ধরে এনেছে নেকড়ে মানব। 3 মা পাখি রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে বলল, ও পরী, শুনছো? আমাদের একটু সাহায্য করবে? ঝড়ে আমাদের বাসা ভেঙে গেছে, বাচ্চাগুলো ঠান্ডায় জমে যাচ্ছে। আজকের রাতটা ওদের আশ্রয় দেবে? একটু উষ্ণতা না পেলে ওরা বাঁচবে না। কিন্তু বড় পরীর তখন মন খুব খারাপ। ভয়, ক্ষুধা আর দুশ্চিন্তায় তার মেজাজ তীব্র হয়ে উঠেছিল। আমাকে বিরক্ত করো না তো, আমি নিজেই বিপদে পড়েছি, তোমাদের দেখভাল করার সময় নেই। বুক ভরা কষ্ট নিয়ে তারা একটু একটু করে উড়ে গেল অন্য কোথাও সাহায্যের জন্য। পাখিরা উড়ে যাওয়ার সাথে সাথে রান্নাঘরটা যেন আরও শীতল এবং আরও নির্জন হয়ে গেল। বড় পরী তখন কিছুক্ষণ চুপচাপ ভাবল। তার মনে খচখচ করে উঠল, ওরা তো সত্যি বিপদে ছিল। আমি কি খুব খারাপ ব্যবহার করলাম? কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পাখিরা চলে গেছে, তাদেরকে সাহায্য করার সুযোগটাও হারিয়ে গেছে। এরপর বড় পরী সারা রাত চেষ্টা করেও এক ফোঁটা রেশমের সুতা বানাতে পারল না, আর কাপড়ও বুনতে পারল না। না চরকা ঘোরানো জানে, না রেশম পোকা সামলানো জানে। তার মাথা যেন কাজই করছিল না। ভোরের আলো ফুটতেই ধুমধাম শব্দ করে নেকড়ে মানব ঘরে ঢুকল। ঝুড়ি খালি দেখে তার মেজাজ আকাশে উঠে গেল। সে গর্জে উঠে বলল, তুই আমার আদেশ মানিসনি, এখন থেকে তুই সারা জীবন আমার কাছে বন্দি। এই বলে বড় পরীকে এক বিশাল অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখল। সকাল হতেই বাকি 2 বোন এবং মা দেখল বড় মেয়ে ফেরেনি। মা আর 2 বোন কাঁদতে কাঁদতে আকাশ বাতাস ভারী করে তুলল। তখন মেজ মেয়ে বলল, মা, আজ আমি পাহারা দেব, দিদি তো ফেরেনি, এবার আমি যাব। মা কাঁদতে কাঁদতে রাজি হলেন। রাতে মেজ মেয়ে গেল। চাঁদ উঠেছে, হালকা কুয়াশা পড়েছে। কিছুক্ষণ পর মেজ মেয়ে দেখল হঠাৎ এক বিশাল গর্জন করে এক নেকড়ে দানব এসে ঘাস কাটতে লাগলো। মেজ মেয়ে সাহস করে বলল, কে তুমি? আমাদের ঘাস কেন কাটছ? নেকড়ে মানব বলল, আমাকে বাধা দিও না, যে আমাকে বাধা দেবে আমি তাকেও নিয়ে যাব। কিন্তু মেজ মেয়ে শুনতে নারাজ। সে আরও চেঁচিয়ে বলল, এটা আমাদের ঘাস, তোমার কোনো অধিকার নেই আমাদের ঘাস কেটে নিয়ে যাওয়ার। এ কথা শুনতেই নেকড়ে মানব রাগে তাকেও ঝুড়িতে ভরে নিয়ে গেল। বড় বোনের মতো তাকেও নেকড়ে মানব সেই বিশাল রেশম ঘরে ঢুকিয়ে দিল এবং আদেশ দিল সকালের আগেই যেন রেশমের কাপড় তৈরি হয়ে যায়। তার অবস্থাও তার দিদির মতোই হলো। এত এত রেশম পোকা থেকে যে কিভাবে কাপড় বুনতে হয় আর কিভাবে সুতা বের করতে হয় সে কিছুই জানে না। তাই সে চুপচাপ এক কোণে বসে থাকলো। এদিকে তারও খিদে পেয়ে গেল। অবশেষে ক্ষুধা আর হতাশায় সে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো খাবারের খোঁজে। রান্নাঘরে গিয়ে দেখলো সেখানে এক ফোঁটাও খাবার নেই, কোনো চাল নেই, কোনো পানি নেই, একটা ফল পর্যন্ত নেই। ভয়, ক্ষুধা আর ক্লান্তিতে তার চোখে পানি চলে এলো। আজ রাতেও সেদিনের মতো ঝড় উঠল এবং আজ রাতেও সেই 3টি মা পাখির ঘর ভেঙে গেল ঝড়ে। তারা তাদের বাচ্চাদের নিয়ে একটুখানি আশ্রয়ের আশায় সেই প্রাসাদের রান্নাঘরের সামনে এসে বসল এবং বলল, ও পরী, শুনছো? আমাদের আজকে বাসা ভেঙে গেছে, দয়া করে আমার সন্তানদের একটু আশ্রয় দাও। বৃষ্টিতে ভিজে ওদের শরীর ঠান্ডা হয়ে আসছে, তুমি একটু আশ্রয় না দিলে ওরা বাঁচবে না। নীলপরীর মনের অবস্থা তখন খুব খারাপ। সেও তার দিদির মতো একই আচরণ করলো। আমি নিজেই এখানে মরতে বসেছি, তোমাদের কি করে সাহায্য করব বলো তো? যাও তো, এখানে ঝামেলা করো না। পাখিরা মন খারাপ করে সারা রাত চেষ্টা করেও মেজপরি একটাও সুতা বানাতে পারল না আর কাপড়ও বুনতে পারল না। সকালে এসে নেকড়ে মানব যখন দেখল ঝুড়ি খালি, কোনো রেশমের কাপড় নেই, তখন সে এই পরীটিকেও তার বড় বোনের মতো অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখল। এবার ঘরে রইল শুধু মা আর ছোট মেয়ে।
মা ভয়ে বলল, তুই আর যাস না মা, আমি তোদের দুই বোনকেই হারালাম। কিন্তু ছোট মেয়ে শান্ত গলায় বলল, মা, আমি যদি না যাই তাহলে ওরা আর ফিরে আসবে না। আমি যাব, কিন্তু আল্লাহর নাম নিয়ে যাব। তুমি দেখবে আমার কিচ্ছু হবে না। আমি আমার বড় দুই বোনকে ঠিক ফিরিয়ে আনব। রাতে ছোট মেয়ে একটা লণ্ঠন নিয়ে মাঠে গেল। নেকড়ে মানব ঠিক আগের মতো এলো। এবারও সে ঘাস কেটে ঝুড়িতে ভরতে লাগলো। ছোট মেয়ে এবার বলে উঠল, কে তুমি? আমাদের ঘাস কেন চুরি করছো? নেকড়ে মানব খুব অল্পতেই এবার রেগে গেল এবং ছোট মেয়েটিকেও তার ঝোলায় পুরে নিজের প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদে এনে তাকে বিশাল সেই রেশমের ঘর দেখিয়ে বলল, হুকুম করল। তাকে হুকুম দিল সকালের আগেই যেন রেশমের কাপড় তৈরি হয়ে যায়। যদি তা না হয় তবে তাকে বন্দি করা হবে। ছোট পরী বাকি দুই বোনের থেকে একটু আলাদা ছিল। সে ছিল খুবই দয়ালু। যেই ঘরে তাকে রাখা হলো সেটাই সেই বিশাল রেশমের ঘর। সারি সারি ঝুড়িতে রাখা আছে রেশম পোকা। ছোট পরী চুপচাপ ঘরটা দেখল। মৃদু আফসোস করে বলল, হায় আমার দিদিরা, তোমরা এখানে এত কষ্ট পেয়েছ। তার চোখে জল চলে এলো, কিন্তু সে ভেঙে পড়ল না। সে মৃদু স্বরে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। সে কিছুই বুঝে উঠতে পারল না যে সে কি করে এত এত রেশম পোকা থেকে সুতা বানাবে আর কাপড় বুনবে। এদিকে তারও ভীষণ ক্ষুধা পেয়ে গেল। সেও তার দিদিদের মতো রান্নাঘরের দিকে গেল এবং দেখল সেখানে কোনো খাবার নেই। ছোট পরীর চোখে পানি চলে এলো। সে সেই রান্নাঘরে বসেই কাঁদতে লাগলো। রাতটা হঠাৎই আগের মতো ঝড়ে ভেঙে পড়ল। কালো মেঘ, গর্জন, ঝড়ো বাতাস, আর সেই ঝড়েই তিনটি পাখির ছোট্ট বাসা ভেঙে গেল। তাদের বাসায় সেই আগের মতো 12টি ছোট্ট নরম পালকের ছানা ছিল। কাঁপতে কাঁপতে তারা নিস্তেজ হয়ে আসছিল। 3 মা পাখি কিছুই বুঝতে পারছিল না কোথায় যাবে তারা আর কার কাছে সাহায্য চাইবে। অবশেষে পথহারা 3টি পাখি তাদের বাচ্চাদের ডানা নিয়ে সেই আগের মতো রাজকীয় প্রাসাদের রান্নাঘরের সামনে এলো। সেখানে তখন চুপচাপ বসেছিল ছোট পরী। 3 মা পাখি রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে বলল, ও পরী, শুনছো? আমাদের একটু সাহায্য করবে? ঝড়ে আমাদের বাসা ভেঙে গেছে, বাচ্চাগুলো ঠান্ডায় জমে যাচ্ছে। আজকের রাতটা ওদের একটু আশ্রয় দেবে? একটু উষ্ণতা না পেলে ওরা বাঁচবে না। ছোট্ট পরী তখন নিজেই ভীষণ ক্ষুধায় কাতর। সারাদিন কিছু খায়নি, তবুও সে বাচ্চাগুলোর কাঁপা কাঁপা শরীর দেখে আর সহ্য করতে পারল না। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে সবগুলো বাচ্চাকে তার কোলের মাঝে নিয়ে এলো। বলল, এসো সবাই এসো। এক এক করে 12টি ছোট পাখির বাচ্চা তার কোলের ভেতর ঢুকে পড়ল। ছোট্ট পরীর উষ্ণ জাদুমাখা শরীরের ভেতর ঢুকতেই বাচ্চাগুলো আরামে নিদ্রায় ঢলে পড়ল। পরী 3 মা পাখিকে বলল, তোমরাও এসো, আজকের রাতটা এখানেই থাকো। তবে সাবধান, ভোর হওয়ার আগেই চলে যেও। এই প্রাসাদের মালিক যদি তোমাদের দেখে ফেলে তাহলে কিন্তু মহা বিপদ। 3 মা পাখি আবেগে বলল, তুমি আমাদের সন্তানদের প্রাণ বাঁচালে, এর চেয়ে বড় উপকার আর কিছু হতে পারে না। তোমার যে কোনো বিপদে তুমি আমাদের তোমার পাশে পাবে। এবার তোমার মনের কথা বলো দেখি, তোমার কষ্টটা কি? কি কারণে তুমি কাঁদছিলে? আমরা যদি পারি তোমার সব দুঃখ দূর করে দেব। এরপর ছোট্ট পরী খুব ধীরে ধীরে তার মনের সব কথা খুলে বলল। নেকড়ে মানবের কথা, রেশমের সুতা বানাতে না পারার কথা, ভোর হলে কি শাস্তি হবে সেই ভয়ের কথাও বলল। সব শুনে 3 মা পাখি একসাথে বলল, এই তো সেই দুশ্চিন্তা, তুমি নিশ্চিন্তে ঘুমাও, ভোর হওয়ার আগেই সব তৈরি থাকবে। ছোট্ট পরীর মন শান্ত হলো। চোখ বুঝতেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। আর ঘুমিয়ে পড়া মাত্রই 12টি পাখির ছানা ঝলমল আলোর মধ্যে বদলে গেল 12টি ছোট ছোট মেয়ে পরীতে। আর সেই 3 মা পাখি হয়ে উঠল রাজস্বিক দেবী পরী, যেন বহু যুগ আগের কোনো আশীর্বাদ আবার জেগে উঠেছে।
তারপর তারা সবাই মিলে রেশম পোকার দল থেকে মোলায়েম রেশম তুলল, সূক্ষ্ম চরকায় সুতা কাটল, আকাশের মতো নরম রেশমি কাপড় বুনে ফেলল, সুতা কাপড় সব নিখুঁত করে সাজিয়ে রাখল। সারা রাত তাদের কাজ চলল, আর ভোরের আলো ফোটার একদম আগ মুহূর্তে তারা পরীর জন্য বিশাল এক খাবারের ডালা সাজিয়ে দিল। এরপর তারা চলে যাবার আগে আবার নিজেদের রূপ বদল করে পাখির বেশ ধরল। তারপর ছোট্ট পরীকে ঘুম থেকে জাগালো, বলল, এই দেখো, তোমার ঘর ভর্তি রেশমের কাপড় বোনা হয়ে গেছে, তোমার আর কোনো চিন্তা নেই। আমরা তোমার জন্য খাবারও তৈরি করে রেখেছি। নেকড়ে মানব আসার আগেই এই খাবার তুমি খেয়ে নিও। ভোরের আলো ফুটতে চলল, এখনই আমরা চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। পরী তাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানালো। পরীর কাছ থেকে বিদায় নিয়ে 12টি ছানা পাখি এবং তাদের মা পাখি আকাশে উড়াল দিল। পরী তখন দেখল রেশমের ঘর ঝকঝকে রাজকীয় নিখুঁত রেশমের কাপড়ে ভরপুর। নিশ্চিন্ত মনে সে পাখিদের রেখে যাওয়া খাবার খেল। একটু পরেই ভোর হয়ে গেল। নেকড়ে মানব তড়ি ঘড়ি করে রেশম ঘরে ঢুকল, রেগে আগুন হওয়ার প্রস্তুতি নিয়ে। কিন্তু ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। ঘরের চারপাশ ঝলমল করছে রেশমের আলোয়। সুন্দরভাবে গোছানো রেশমের সুতা, নিখুঁত বোনা কাপড়, সবই প্রস্তুত। তার ভ্রু কুঁচকে গেল বিস্ময়ে। তারপর মুখে ধীরে ধীরে ফুটে উঠল এক বিরল অদ্ভুত হাসি। সে বলল, তুমি সব করতে পেরেছ? সে বিস্ময় আর আনন্দে ছোট্ট পরীর সামনে এসে দাঁড়ালো। তার চোখে রাগ নেই, বরং অদ্ভুত এক নরম আভা। নেকড়ে মানব নিজের বিশাল থাবা বাড়িয়ে খুব আলতো করে পরীর মাথায় হাত রাখল, যা সে আগে কখনো করেনি। তারপর সে বলল, চলো, আজ থেকে তুমি এ প্রাসাদের অতিথি। সে পরীকে রাজপ্রাসাদের একটি অত্যন্ত সুন্দর রাজকীয় কক্ষে নিয়ে গেল। নেকড়ে মানব নিজ হাতে আলমারি খুলে দিল এবং এক মনোমুগ্ধকর রেশমি পোশাক দিয়ে তাকে বলল, তুমি এটি পরো, এটি তোমার জন্যই বানানো হয়েছে। পরী হতবাক, এ কেমন পরিবর্তন! এরপর নেকড়ে মানব তাকে নিয়ে গেল বিশাল রাজকীয় ভোজের টেবিলে। টেবিল ভর্তি খাবার, ফল, ফুল, মধু, নরম পিঠে, বনফুলের রস দিয়ে তৈরি পাহাড়ি মিষ্টি, পাহাড়ি রকমের আয়োজন। সে নিজে বিশাল হাতে খুব যত্ন করে পরীকে এক এক করে মুখে খাবার তুলে দিচ্ছিল। পরীর বুক ধুকপুক করতে লাগলো। এত যত্ন, এত আদর সে কখনো আশা করেনি। এ কি সেই নেকড়ে মানব? পরী মনে মনে ভাবল, যে আমাকে বন্দি করেছিল, যে আদেশ দিয়ে আমাকে ভয় দেখালো, সে কিছুই বুঝে উঠতে পারল না। কিন্তু সেই দিনের পর থেকে নেকড়ে মানব প্রায় প্রতিদিনই তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। পাহাড়ের চূড়ায়, নীল নদীর ধারে, বুনো ফুলে ভরা 16 রঙের উপত্যকায়, গভীর বনে, রোদ স্নাত খোলা ময়দানে। সে পরীকে হাসাতে চেষ্টা করত, গল্প করত, ছোট ছোট উপহার দিত। তার আচরণে পরী বুঝতে পারত নেকড়েটা তাকে ভালোবাসে। এত ভালোবাসা ও স্নেহ পেয়ে পরীর ভেতরেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হতে লাগলো। সে ধীরে ধীরে নেকড়ের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। একদিন বিকেলে পরী রাজপ্রাসাদে হাঁটতে হাঁটতে এক অন্ধকার দীর্ঘ করিডোরে ঢুকে পড়ল। করিডোরের শেষে জীর্ণ কাঠের একটা কুঠুরি ছিল। দরজাটা আধখোলা, ভেতর থেকে মৃদু কান্নার শব্দ আসছে। সে দরজাটা ঠেলে খুলল, আর সাথে সাথেই স্থির হয়ে গেল। ভেতরে তার 2 বোন, বড় আর মেজ পরী। ওদের দেখে ছোট্ট পরীর চোখ ছলছল করে উঠল। পরী দৌড়ে গিয়ে 2 বোনকে জড়িয়ে ধরল। 3 পরী একে অপরকে শক্ত করে ধরল। তাদের কান্নার শব্দে অন্ধকার ঘরটা কেঁপে উঠল। কিছুক্ষণ পর ছোট্ট পরী চোখের জল মুছে দৃঢ় গলায় বলল, তোমরা দুজন কোনো চিন্তা করো না, আমি তোমাদের মুক্ত করবই, যে কোনো মূল্যে। 2 বোন অবাক হয়ে তার দিকে তাকালো। তাদের মুখে ক্ষীণ আশা জ্বলে উঠল। সেদিন রাতেই নেকড়ে মানব ঘরে ঢুকতেই ছোট্ট পরী নরম গলায় বলল, আপনি আমাকে এত ভালোবাসেন,
আমার একটু ছোট্ট অনুরোধ রাখবেন? নেকড়ে মানব তার দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, অবশ্যই আমার প্রিয়তমা, বলো কি চাও? পরী চোখ নামিয়ে বলল, আমার মা অনেক দিন একা, বয়সের ভারে তিনি গরুর ঘাস কাটতে পারেন না। আপনি কি শুধু এক ঝুড়ি ঘাস আমার মাকে দিয়ে আসবেন? নেকড়ে বলল, ও এই ব্যাপার, নিশ্চয়ই, তুমি ঝুড়ি তৈরি করে রাখো, আমি ভোরেই তা দিয়ে আসব। ছোট্ট পরী বিশাল ঝুড়ির ভেতর সামান্য কিছু ঘাস বিছিয়ে বড় পরীকে সেই ঝুড়ির ভেতর বসতে বলল। তার উপর ঘাস দিয়ে ঢেকে দিল, যেন উপর থেকে দেখে কিছুই বোঝা না যায়। ভোরে নেকড়ে মানব কোনো সন্দেহ ছাড়াই সেই ঝুড়িটি কাঁধে তুলে পরীর মায়ের বাড়ির সামনে ঝুড়ি নামিয়ে রেখে ফিরে এলো। সকালে দরজা খুলতেই পরীর মা বিস্ময়ে দেখলেন এক বিশাল ঘাসের ঝুড়ি। উপর থেকে ঘাস ছড়াতেই বড় পরী ঝুড়ি থেকে বেরিয়ে এলো। মা আর মেয়ে কান্নায় ভেঙে পড়ল। বড় পরী সব খুলে বলল তাকে, কিভাবে ছোট বোন তাকে উদ্ধার করেছে। পরের দিন রাতে ছোট পরী আবার নেকড়ে মানবকে অনুরোধ করল, আরেক ঝুড়ি ঘাস, মার হয়তো যথেষ্ট হয়নি, দয়া করে আপনি দিয়ে আসবেন। নেকড়ে মানব হাসল, বলল, তোমার মতো একটা মেয়ে পেয়ে তোমার মা খুবই সৌভাগ্যবতী। আচ্ছা ঠিক আছে, কাল আবার দিয়ে আসব। এবার ছোট্ট পরী আগের মতোই মেজ পরীকে ঝুড়ির ভেতর লুকিয়ে দিল। ভোরে নেকড়ে মানব সেই ঝুড়িটাও ঠিক মার দরজার কাছে রেখে গেল। এবার মেজ পরী মুক্ত হয়ে ফিরে এলো মা ও বড় বোনের কাছে। তারা তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং তারা পরিকল্পনা করতে লাগলো কিভাবে ছোট পরীকে সেই নেকড়ে মানবের হাত থেকে মুক্ত করা যায়। এদিকে সেদিন রাতের খাওয়া শেষ করে ছোট্ট পরী আর নেকড়ে মানব দুজনে চুপচাপ বারান্দায় এসে বসেছিল। আকাশ ভরা পূর্ণিমার আলো চারিদিক রূপালি করে রেখেছে। দূরে পাহাড়ের মাথাগুলো যেন জ্যোৎস্নার আলোতে বরফের মতো ঝলমল করছে। পরী বারান্দার ঠান্ডা রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়েছিল, আর নেকড়ে মানব তার পাশে বসে অদ্ভুত নীরবতায় তাকে দেখছিল। মৃদু বাতাস বইছে, প্রকৃতি তখন খুব শান্ত। হঠাৎ নেকড়ে মানব পরীর হাত দুটো নিজের বিশাল হাতের ভেতর নিয়ে খুব কাঁপা করুণ কণ্ঠে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো পরী? পরী চমকে তাকালো। নেকড়ে মানবের চোখে সেই ভয় যা সে কখনো দেখেনি। নেকড়ে মানবের জলজল করা চোখে নেই কোনো রাগ, নেই কোনো ক্ষমতার ঝলক, বরং খুব কাছের কিছু হারিয়ে ফেলার তীব্র ভয় তার চোখে মুখে ফুটে উঠেছে। আবার সে বলে উঠল, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি বাঁচব না। কথাগুলো শুনে পরীর বুক ধক করে উঠল। এ কি নিস্তব্ধতায় কেটে গেল। পরী আস্তে করে নেকড়ে মানবের মুখ তুলে বলল, এভাবে কেন বলছেন? আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, কথা দিচ্ছি। তার কণ্ঠে এমন কোমলতা ছিল যে নেকড়ে মানবের চোখে জল এসে গেল। পরী আর ভাবতেই পারল না তার মিথ্যা কথা যে কেমন ছুরি হয়ে তাকে আঘাত করবে। এই যে কোনো কিছু না বুঝেই তাকে কথা দিয়ে ফেলল, এই কথা কি সে রাখতে পারবে? এমন হিংস্র একটা জীবের কাছে সে সারা জীবন থাকতে পারবে? এমনকি সে এটাও জানে না যে এই নেকড়ে মানবটিকে সে ভালোবাসে কিনা। নেকড়ে মানবের জন্য তার মনের গভীরে যে একটা দুর্বলতা রয়েছে এটা সে অস্বীকার করতে পারবে না। কিন্তু দুর্বলতা মানেই তো আর ভালোবাসা নয়। আর ভালোবাসা না থাকলে এরকম একটা জন্তুর পাশে সারা জীবন থাকা কি সম্ভব? কোনো কিছু চিন্তাভাবনা না করেই সে প্রতিশ্রুতি দিয়ে দিল। পরীকে হুট করে চুপ হয়ে যেতে দেখে নেকড়ে মানব তাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে জড়িয়ে ধরল যেন মনে হচ্ছিল ছেড়ে দিলেই পরী ডানা মেলে উড়ে যাবে আর সে চিরদিনের মতো একা হয়ে পড়বে। জ্যোৎস্নার আলোয় সেই আলিঙ্গন এক অদ্ভুত রূপকথার মতো দৃশ্য তৈরি করল। একদিকে কোমল পরী, অন্যদিকে ভয় আর ভালোবাসার অদ্ভুত জটিলতায় বেঁধে থাকা এক নেকড়ে মানব। নেকড়ে মানব
পরম নির্ভরতায় পরীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ধীরে ধীরে পরীর চোখেও ঘুম নেমে এলো। নেকড়ে মানব গভীর ঘুমে তলিয়ে যেতেই মধ্যরাতে পরীর দুই বড় বোন তাকে নিতে এলো। খুব সতর্কতার সাথে তারা পরীকে ঘুম থেকে জাগালো। তারপর তারা ফিসফিস করে বলল যে তারা তাকে নিতে এসেছে। হুট করে এমন পরিস্থিতিতে পরী কী করবে বুঝে উঠতে পারল না। একদিকে মাকে বহুদিন না দেখা, অপরদিকে নেকড়ে মানবকে দেওয়া প্রতিশ্রুতি। সিদ্ধান্তহীনতায় ভুগছিল সে। অবশেষে বোনদের জোড়াজুড়িতে সে তার মায়ের কাছে চলে গেল দিদিদের সাথে। নেকড়ে মানবকে একা করে দিয়ে সে চলে গেল। নেকড়ে মানব ঘুমানোর ভান করেছিল এতক্ষণ, সবটাই সে টের পেয়েছিল। 2 ফোঁটা অশ্রু তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে খুব ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে কখনোই বন্দি করতাম না। জোর করে ভালোবাসা হয় না। তুমি চলে গেছো, আমি তোমাকে আটকাবো না। তবে তুমি ছিলে আমার জীবনের অন্ধকার রাতের ঝলমলে চাঁদের আলো। এই একাকিত্বের জীবনে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি নিয়েই আমি হয়তো বাকিটা জীবন কাটিয়ে দেব। এই বলে দূর আকাশের দিকে তাকিয়ে সেই রাতটা পার করল নেকড়ে মানব। এদিকে বহুদিন পর মা আর বোনদের পেয়ে পরী খুব খুশি হলো, কিন্তু তার হৃদয়ে কোথাও যেন একটা ব্যথা অনুভূত হতো। নেকড়ে মানবের কথা খুব মনে পড়ত। ওদিকে একা একা বিরহে নেকড়ে মানব অসুস্থ হতে লাগলো, শয্যাশায়ী হয়ে গেল। পরীরও দিন কয়েক মন কেমন করতে লাগলো, অস্থির লাগতো। একদিন বাড়ির সামনে সে আনমনে বসে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। এমন সময় সেই ঝড়ের রাতের 3 পাখি উড়ে এলো। বলল, পরী, এক্ষুনি যাও, নেকড়ে মানব খুব অসুস্থ। নেকড়ে মানবের অসুস্থতার কথা শুনে সব ছেড়ে ছুড়ে পরী ছুট লাগালো সেই প্রাসাদের দিকে। গভীর জঙ্গলের মাঝে ছুটতে ছুটতে তার পায়ে আঘাত লাগলো, তবুও সে থামল না। যত দ্রুত পারা যায় প্রাসাদে গিয়ে দেখল সব শুনশান। দৌড়ে গিয়ে নেকড়ে মানবের ঘরে গিয়ে দেখল নেকড়ে মানব বিছানায় শুয়ে আছে, খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এই দেখে সে আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। কেঁদে কেঁদে নেকড়ে মানবের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি, কিন্তু আমি আপনাকে সত্যি ভালোবাসি। এই কদিনে আমি বুঝতে পেরেছি আপনি আমার হৃদয়ের কতখানি জায়গা জুড়ে আছেন, কিন্তু সেটা বুঝতে আমার অনেক বেশি দেরি হয়ে গেল। এই যে দেখুন, আমি এবার চলে এসেছি, আর কখনো আপনাকে ছেড়ে যাব না। নেকড়ে মানব বহু কষ্টে তৃপ্তির হাসি হেসে বলল, আমি জানতাম তুমি ফিরবে, আমার ভালোবাসা জিতবে, আমার এই বিশ্বাস ছিল। এই বলে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো। পরী তা দেখে গগন বিদারী এক চিৎকার করে উঠে বলল, কি হলো আপনার? কথা বলছেন না কেন? আপনি দৈত্য দানব যাই হন না কেন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে হারাতে চাই না। দয়া করে ফিরে আসুন। কাঁদতে কাঁদতে পরী নেকড়ের বুকের উপর লুটিয়ে পড়ল। নেকড়ের চোখ বুজে ফেলল, যেন এই পৃথিবীতে তার কাঙ্ক্ষিত জিনিসটি সে পেয়ে গেছে। এখন সে নিশ্চিন্তে চিরনিদ্রায় যেতে পারবে। নেকড়েকে আর শ্বাস প্রশ্বাস নিতে না দেখে পরী স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো নেকড়ের বুকের উপর। ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দ হলো, এবং সেই শব্দের সাথে পুরো ঘরে আলোর ঝলকানি জ্বলে উঠল। ধীরে ধীরে নেকড়ে মানবের শরীর পরিণত হলো এক অদ্ভুত সুদর্শন রাজকুমারে। নেকড়ে মানব থেকে রাজকুমারে পরিণত হওয়া সে অপূর্ব সুন্দর যুবক ঘুম থেকে জেগে উঠল। কিছুক্ষণ পর রাজকুমার ধীরে ধীরে চোখ খুলল। পরীর দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আমাকে অভিশাপ মুক্ত করার জন্য ধন্যবাদ, তুমিই আমার সত্যিকারের ভালোবাসা। পরী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা কিভাবে সম্ভব? রাজকুমার মৃদু হেসে বলতে শুরু করল,
অনেক আগেই আমি এই রাজ্যের রাজকুমার ছিলাম। একদিন শিকারে বেরিয়েছিলাম, কিন্তু একটি পিঁপড়ার কামড়ে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয়, আর তাতে 3টি পাখি মারা যায়। এতে প্রকৃতির দেবী ভীষণ ক্ষুব্ধ হন। তিনি আমাকে অভিশাপ দেন, আমি আজীবন নেকড়ে মানব হয়ে থাকব। তবে শর্ত ছিল, যদি কোনো পরীর 3 কন্যার মধ্যে যে কোনো একজন এক রাতের মধ্যে রেশমের সুতা থেকে কাপড় বুনতে পারে এবং সে যদি আমাকে সত্যিকারের ভালোবাসে, তবেই আমার অভিশাপ ভাঙবে। রাজকুমার গভীর চোখে পরীর দিকে তাকালেন আর বলল, এই কারণেই আমি বহু বছর ধরে তোমাদের খুঁজে ফিরেছি। তোমাদের পেয়ে আমি ফাঁদ পেতেছিলাম। তোমার বড় 2 বোন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাই আমি তাদের বন্দি করে রেখেছিলাম, কারণ তাদের ছেড়ে দিলে সব সত্য ফাঁস হয়ে যেত আর তুমি আমার হাতছাড়া হয়ে যেতে। তুমি দয়া, ভালোবাসা আর ত্যাগ দিয়ে সব বাধা পেরিয়ে গেছো। তুমি শুধু পরীক্ষায় পাশ করোনি, তুমি আমাকে ভালোবেসে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করেছ। রাজকুমার পরীর সামনে হাঁটু গেড়ে বসে বলল, আজ থেকে তুমি আমার হৃদয়ের রানী, এই রাজ্যের রানী, আমার প্রিয়তমা। আমি তোমাকে বিয়ে করতে চাই। সব কথা শুনে পরী আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার চোখ বেয়ে শুধু আনন্দের অশ্রু ঝরতে লাগলো। সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নেকড়ে মানবকে। না, এখন আর সে নেকড়ে মানব নয়, এখন সে তার স্বপ্নের রাজকুমার। রাজকুমার এবং পরী একসাথে তাদের মা এবং 2 বোনকে রাজপ্রাসাদে নিয়ে এলো। তারপর মহা আয়োজন করে তাদের বিয়ে হয়ে গেল। 3 বোন, মা এবং রাজকুমার সবাই আনন্দের সাথে রাজপ্রাসাদে থাকতে শুরু করল এবং এরপর থেকে সবাই একসাথে প্রাসাদে থেকে আনন্দে, ভালোবাসায় এবং শান্তিতে জীবন কাটাতে লাগলো।